আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যে খবরগুলো নিয়ে আলোচনা করব সেগুলো শুনলে আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। ইরান সরাসরি হুমকি দিয়েছে আমেরিকাকে, আমাদের অস্ত্র জবাব দেবে। অন্যদিকে ইউক্রেনের পোক্রোভস্ক এবং মিনোহার্ট শহরের চারপাশে রাশিয়া ভারী অস্ত্রশস্ত্র সমাবেশ করেছে। এই দুটো ঘটনা কি আলাদা, নাকি একটা বিশাল ভূ রাজনৈতিক দাবা খেলার অংশ, যেখানে বাজি ধরা হয়েছে কোটি কোটি মানুষের জীবন নিয়ে? খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মধ্যপ্রাচ্য এবং পূর্ব ইউরোপের এই সংকট পুরো বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে একটা চমক আছে যেটা আপনার চিন্তা ভাবনায় বদলে দেবে। ট্রাম্প প্রশাসন আবারও ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের একটি দেশকে সামরিক সহায়তা বৃদ্ধি করা হয়েছে এবং পারস্য উপসাগরে আমেরিকান যুদ্ধ জাহাজের উপস্থিতি আরও বাড়ানো হয়েছে। এর জবাবে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি এবং গার্ডের কমান্ডাররা স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, আমি তাদের মুখের ভাষায় বলছি, আমাদের মিসাইল, আমাদের ড্রোন, আমাদের আঞ্চলিক বন্ধুরা সবাই জবাব দেবে। কিন্তু এই হুমকির পেছনে আসল কাহিনী কি? ইরানের কৌশলগত অবস্থানগুলো আগে দেখে আসি। ইরান এখন একটা কোণঠাসা অবস্থায় রয়েছে। সিরিয়ায় আসাদ সরকার উৎখাত, ইয়েমেনে ইরানের বন্ধুদের উপর ক্রমবর্ধমান চাপ, লেবাননের আরেকটা গ্রুপের দুর্বল অবস্থান, সব মিলে ইরানের শিয়া সিক্রেট বা শিয়া অর্ধচন্দ্র ভেঙে পড়তে বসেছে। এই অবস্থায় ইরান বুঝতে পেরেছে যে নরম অবস্থান নিলে তাদের আঞ্চলিক প্রভাব শেষ হয়ে যাবে। তাই তারা বেছে নিয়েছে আগ্রাসী অবস্থান, এক ধরনের ব্রিকম্যানশিপ বা চূড়ান্ত ঝুঁকিপূর্ণ কূটনীতি। এবার একটু আমেরিকার হিসাব নিকাশগুলো একটু ভালোভাবে দেখে আসি। ট্রাম্প প্রশাসন মনে করে ম্যাক্সিমাম প্রেসার দিলে ইরান নতি স্বীকার করবে, কিন্তু 2019 সালের ঘটনা মনে আছে নিশ্চয়ই, যখন ইরান সৌদি আরবের তেল স্থাপনার ড্রোন হামলা চালিয়েছিল, বা যখন তারা আমেরিকান ড্রোন ভূপাতিত করেছিল। ইতিহাস বলে চাপ দিলে ইরান আরো বিপজ্জনক হয়ে ওঠে। পারমাণবিক প্রশ্ন, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। রিপোর্ট অনুযায়ী ইরান এখন প্রায় 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। অস্ত্র তৈরির জন্য 90% প্রয়োজন। অনেক সূত্র মতে ইরান ইতিমধ্যে পারমাণবিক বোমা বানানোর মতো সক্ষমতা অর্জন করে ফেলেছে, এখন শুধু সুপ্রিম লিডারের ইশারার অপেক্ষায়। যদি ইরান পারমাণবিক বোমা তৈরি করে, তাহলে পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য উল্টে যাবে। সৌদি আরব, তুরস্ক, মিশর সবাই পারমাণবিক অস্ত্রের দৌড়ে নামবে এবং এখানে লুকিয়ে আছে সবচেয়ে বড় বিপদ। এবার চলুন যাই পূর্ব ইউরোপের ডানবাস অঞ্চলে। রাশিয়ান বাহিনী পোক্রোভস্ক এবং মিনোহার্ট শহরের চারপাশে ভারী ট্যাঙ্ক, আর্টিলারি এবং সাজোয়া যান সমাবেশ করেছে। স্যাটেলাইট ইমেজ দেখাচ্ছে এটা কোনো সাধারণ সামরিক মুভমেন্ট নয়, এটা একটা চূড়ান্ত আক্রমণের প্রস্তুতি। পোক্রোভস্ক কেন গুরুত্বপূর্ণ? এই অঞ্চলটা শুধু একটা শহর নয়, এটা ইউক্রেনের পূর্বাঞ্চল প্রতিরক্ষার মেরুদণ্ড বলা হয়। এই শহর দিয়ে যায় মূল সাপ্লাই লাইন, রেলওয়ে এবং সড়ক, যেগুলো ইউক্রেনের বাহিনীকে অস্ত্র আর রসদ সরবরাহ করে। এতক্ষণে বুঝে গেছেন এই পোক্রোভস্ক কেন এত গুরুত্বপূর্ণ। যদি পোক্রোভস্ক পড়ে যায়, তাহলে পুরো ডানবাসের প্রতিরক্ষা ভেঙে পড়বে। এটা হবে রুশ বাহিনীর জন্য ডনেক্স ও লুহানেক্স অঞ্চল সম্পূর্ণ দখলের সুবর্ণ সুযোগ। মিনোহার্টের কৌশলগত মূল্য কি রকম? মিনোহার্ট একটা শিল্প শহর যেখানে গুরুত্বপূর্ণ কয়লা খনি আছে, কিন্তু সামরিক দৃষ্টিকোণ থেকে এটি পোক্রোভস্কের পশ্চিম দিকের প্রবেশদ্বার, এখান থেকে প্রবেশ করতে হয়। রাশিয়ার পরিকল্পনা একেবারে স্পষ্ট, প্রথমে মিনোহার্ট, তারপরে পোক্রোভস্ক এবং শেষ পর্যন্ত ক্রামাটক্স এবং স্লাভিকর্নক্স। পুরো ডানবাসের চাবিকাঠি পুতিনের হাতে চলে যাবে। রুশ কৌশল, ক্যালাড্রন বা কোডেন। রাশিয়ান সামরিক ডক্ট্রিনে একটা কৌশল আছে যার নাম কটেল বা কড়াই। এর মানে হলো শত্রু বাহিনীকে 3 দিক থেকে ঘিরে ফেলা এবং সাপ্লাই লাইন কেটে দেওয়া। পোক্রোভস্ক এবং মিনোহার্টদের রাশিয়া ঠিক এই কৌশলেই প্রয়োগ করছে, উত্তর দিক থেকে, দক্ষিণ দিক থেকে এবং পূর্ব দিক থেকে।
তিন দিকে ক্রমাগত চাপ বাড়ছে ইউক্রেনের সেনাদের উপর। ইউক্রেনের সংকট, ইউক্রেনের সমস্যা হলো জনবল এবং গোলাবারুদের ঘাটতি। পশ্চিমা সাহায্য আসছে কিন্তু যথেষ্ট দ্রুত নয়। আমেরিকান কংগ্রেসের রাজনৈতিক ঝামেলার কারণে অস্ত্র সরবরাহ বিলম্বিত হচ্ছে। এদিকে রাশিয়া তার যুদ্ধ অর্থনীতি পূর্ণ মাত্রায় চালু রেখেছে। প্রতিদিন তারা হাজার হাজার আর্টিলারি সেল উৎপাদন করছে। উইন্টার ফ্যাক্টর, ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের মাটি জমে শক্ত হয়ে যায়, এর মানে ভারী ট্যাঙ্ক এবং সাজোয়া যান সহজে চলাচল করতে পারে। রাশিয়া এই সুযোগটাই কাজে লাগাচ্ছে। মার্চের মধ্যে যদি পোকর বক্স না পড়ে তাহলে এপ্রিল মেতে বৃষ্টি শুরু হবে এবং মাটি কাদায় পরিণত হবে, যা রুশ অগ্রগতি ধীর করে দেবে। সেই জন্য পুতিন কৌশল চাল দিছে, যত আমিনারি আর্টিলারি যা আছে সব রসদ সব চারপাশে স্তূপ করে রাখছে। সুতরাং পরবর্তী 3 থেকে 4 সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ইরান এবং ইউক্রেনের এই দুই সংকট কি আসলে সম্পর্কিত? উত্তর হলো হ্যাঁ, এবং খুবই গভীরভাবে। চলুন শুনে আসা যাক। রাশিয়া ইরান অক্ষ। ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে হাজার হাজার শাহেদ ড্রোন সরবরাহ করেছে। এই ড্রোনগুলো ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা এবং অবকাঠামো ধ্বংস করতে ব্যবহার হচ্ছে। বিনিময়ে রাশিয়া ইরানকে উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং পারমাণবিক প্রযুক্তিতে সহায়তা করছে বলে রিপোর্ট আছে। চীন ফ্যাক্টর, চীন প্রকাশ্যে নিরপেক্ষতা দাবি করলেও গোপনে রাশিয়াকে অর্থনৈতিক সহায়তা দিচ্ছে। চীন কোম্পানিগুলো রাশিয়ার ডুয়েল ইউজ টেকনোলজি, যা সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহার হতে পারে, এ ধরনের জিনিস রপ্তানি করছে। চীন ইরান সম্পর্ক আরো গভীর। 25 বছরের কৌশলগত সহযোগিতা চুক্তির আওতায় চীন ইরান থেকে সস্তায় তেল কিনছে এবং বিনিয়োগ করছে, আর বিনিময়ে তাদের টেকনোলজি দিচ্ছে। নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম। এই 3 দেশ রাশিয়া, ইরান, চীন মূলত আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব ব্যবস্থার বিকল্প তৈরি করার চেষ্টা করছে। ব্রিক্স জোট, সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন এবং নতুন পেমেন্ট সিস্টেম সবকিছু ডলারের আধিপত্য কমানোর প্রচেষ্টা। ভারত এবং গ্লোবাল সাউথের ভূমিকা। ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো একটা জটিল অবস্থানে আছে। একদিকে তারা পশ্চিমের সাথে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায়, অন্যদিকে রাশিয়া চীনকেও সম্পূর্ণ বাদ দিতে চায় না। এই দোদুল্যমানতা আসলে একটা নতুন বহুমেরু বিশ্বের ইঙ্গিত দিচ্ছে। এদিকে পশ্চিমের দুর্বলতা কেমন? ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের একটি দেশ দুই ফ্রন্টে পশ্চিম লড়াই করতে গিয়ে হিমশিম খাচ্ছে। আমেরিকার সামরিক শিল্প পূর্ণ উৎপাদনে চললেও চাহিদা মেটাতে পারছে না। ইউরোপের অর্থনৈতিক শক্তি সংকটে ভুগছে। জার্মানির মতো শিল্প নির্ভর অর্থনীতি রুশ গ্যাস ছাড়া টিকে থাকতে হিমশিম খাচ্ছে। যুদ্ধ হওয়ার পক্ষে যুক্তিগুলো শুনে নি। নাম্বার 1, পারমাণবিক বিস্তারের ঝুঁকি। ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে এবং মধ্যপ্রাচ্যে একটি দেশ সামরিক হস্তক্ষেপ করে তাহলে পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে। নাম্বার 2, ন্যাটো রাশিয়া সরাসরি সংঘর্ষ। পোল্যান্ড এবং বাল্টিক দেশগুলো ইতিমধ্যে সীমান্তে সেনা সমাবেশ করেছে। একটা ভুল ক্যালকুলেশন সরাসরি সংঘর্ষের জন্ম দিতে পারে। নাম্বার 3, তাইওয়ান সংকট। চীন যদি মনে করে আমেরিকা, ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যে ব্যস্ত, তাহলে তাইওয়ান দখলের চেষ্টা করতে পারে। সেক্ষেত্রে 3টা থিয়েটারে যুদ্ধ শুরু হবে। নাম্বার 4, সাইবার এবং হাইব্রিড ওয়ারফেয়ার। ইতিমধ্যে সাইবার হামলা, তথ্যযুদ্ধে এবং সাবোটাজ বাড়ছে। কোনো একটা বড় সাইবার হামলা পুরো দেশের অবকাঠামো অচল করে দিতে পারে। আর যুদ্ধ যে হবে না, তৃতীয় বিশ্বযুদ্ধের বিপক্ষে যুক্তি হলো নাম্বার 1, পারমাণবিক প্রতিরোধ। সবাই জানে পারমাণবিক যুদ্ধ করে কেউ বিজয়ী হবে না, এই ভয় সবাইকে সংযত রাখছে। নাম্বার 2, অর্থনৈতিক আন্তনির্ভরশীলতা। বিশ্বায়িত অর্থনীতিতে বড় যুদ্ধ মানে সবার ক্ষতি, এমনকি চীন ও আমেরিকার সাথে বাণিজ্য ছাড়া টিকতে পারবে না। নাম্বার 3, সীমিত যুদ্ধের প্রবণতা। আধুনিক যুদ্ধগুলো সীমিত থাকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা অনেক কম। নাম্বার 4, কূটনীতির চ্যানেল। এখনো দেশগুলোর মধ্যে কথা বলার লাইন খোলা আছে। ইউএন, সুইজারল্যান্ড, তুরস্ক এরা মধ্যস্থতা করছে। বাস্তব মূল্যায়ন হচ্ছে আমার মতে ঐতিহ্যবাহী অর্থে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা খুবই কম, কিন্তু আমরা ইতিমধ্যে একটা নতুন ধরনের বিশ্বযুদ্ধের মধ্যে আছি। এটা হলো প্রক্সি যুদ্ধ, অর্থনৈতিক যুদ্ধ, সাইবার যুদ্ধ, তথ্য যুদ্ধ, মহাকাশ প্রতিযোগিতা, এই ঠান্ডা যুদ্ধ 2.0। তো বন্ধুরা, আমরা কোথায় দাঁড়িয়ে আছি? ইরান এবং ট্রাম্প মুখোমুখি, রাশিয়া এবং ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ, চীনের উত্থান, পশ্চিমের দুর্বলতা, সবকিছু মিলে বিশ্বে একটা টার্নিং পয়েন্টে এসেছে। পরবর্তী 6 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পোকোবক্স পড়লে ইউক্রেনের মনোবল ভাঙবে, ইরান পরমাণু অস্ত্র তৈরি করলে মধ্যপ্রাচ্যের ভারসাম্য উল্টে যাবে, আমেরিকার নির্বাচনের ফলাফল পুরো সমীকরণ বদলে দিবে। আমাদের করণীয়, সাধারণ মানুষ হিসেবে আমরা হয়তো এসব যুদ্ধ বন্ধ করতে পারবো না, কিন্তু আমরা পারি সঠিক তথ্য জানতে এবং ছড়াতে, প্রোপাগান্ডা এবং ফেক নিউজ শনাক্ত করতে, মানবিকতা বজায় রাখতে, যুদ্ধের শিকার সব দেশের সাধারণ মানুষ, শান্তি এবং কূটনীতির পক্ষে কথা বলতে। আর এখন সেই চমক, আপনারা হয়তো ভাবছেন এসব যুদ্ধ আমাদের থেকে অনেক দূরে, কিন্তু জানেন কি, বাংলাদেশের তৈরি পোশাক ইউক্রেনীয় সৈনিকদের কাছে পৌঁছায়। আমাদের আমদানি করা রুশ গম দিয়ে রুটি খেয়ে রুশ সৈনিকরা যুদ্ধ করে। ইরানি তেল চীনে যায়, সেখান থেকে পণ্য আসে বাংলাদেশে। এই বিশ্বায়িত যুগে সবাই সবার সাথে জড়িত, কারো যুদ্ধই আর দূরের যুদ্ধ নয়। তাই চোখ কান খোলা রাখুন, সচেতন থাকুন এবং আশা রাখুন যে মানুষের বিবেক এবং বুদ্ধি বিধ্বংসী যুদ্ধকে ঠেকাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিশ্লেষণ নিয়ে। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানটি আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্তই, আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো, কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরো বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।